হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সকলকে স্বাগত জানাই Go-G8 এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় বিদ্যুৎ শক্তি ও অধাতব খনিজ সম্পর্কে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা আমাদের আগের এপিসোডটি দেখেছ। আমরা গত ক্লাসে একই অধ্যায় থেকে খনিজ, প্রাকৃতিক গ্যাস এবং বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ সম্পর্কে আলোচনা করেছিলাম। বন্ধুরা, বিদ্যুৎ শক্তি একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। বর্তমানে বাংলাদেশের মোট 90% বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সঞ্চালন লাইনের পরিমাণও বেড়ে গেছে। বর্তমানে দেশের বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়নের পিছনে রয়েছে যুগোপযোগী বাস্তবসম্মত পরিকল্পনা। এছাড়াও বেসরকারি খাতে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে উৎসাহ এবং প্রণোদনার ব্যবস্থাকরণ। বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ 464 কিলোওয়াট ঘন্টা। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির কেন্দ্রের মধ্যে অন্যতম একটি হচ্ছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র। এটি রাঙ্গামাটি জেলার কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। দেশের একমাত্র পানি শক্তি দ্বারা পরিচালিত বিদ্যুৎ কেন্দ্র। এটি বাংলাদেশের বৃহত্তম জলসম্পদ উন্নয়ন প্রকল্প। কর্ণফুলী বহুমুখী প্রকল্পের অংশ হিসেবেই জলবিদ্যুৎ কেন্দ্রটি তৈরি করা হয়েছিল। 1962 সাল থেকে এই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এই বিদ্যুৎ কেন্দ্রে মোট 5টি ইউনিট চালু আছে। এই বহুমুখী বিদ্যুৎ প্রকল্প দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বন্ধুরা, এইবার আমরা জানব আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে। এটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত, মেঘনা রেল সেতুর উত্তর পূর্ব দিকে। 1966 সালে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ শুরু হয়েছিল। সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, এটি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে অবস্থিত। 1970 সালে স্থাপিত হয় এটি। এছাড়াও রয়েছে নরসিংদী ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র, শাহাজিবাজার বিদ্যুৎ কেন্দ্র, শিখলাবাহা বিদ্যুৎ কেন্দ্র, সিলেটের হরিপুর বিদ্যুৎ কেন্দ্র, বাঘাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র। বন্ধুরা, এবারে আমরা জানব পারমাণবিক শক্তি সম্পর্কে। বাংলাদেশে পারমাণবিক শক্তির নাম নিলেই যে নামটি মনে পড়ে সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এটি একটি সরকারি প্রকল্প। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে 2023 সালে 1200 মেগাওয়াট এবং 2024 সালে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা যায়। এইবার জানব সৌরশক্তি সম্পর্কে। সূর্য থেকে আসা আলো এবং উত্তাপকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে সৌরশক্তি বলে। প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল হলো অনবায়নযোগ্য সম্পদ। তোমরা হয়তো জানো যে এগুলো একদিন ফুরিয়ে যাবে। এগুলো ফুরিয়ে যাবার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে অতিরিক্ত ব্যবহার করার মাধ্যমে দ্রুত শেষ হয়ে যাওয়া। কিন্তু সূর্যের আলো কোনো দিন শেষ হবে না। এটি নবায়নযোগ্য সম্পদ। এই শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। বাংলাদেশে 1993 সালে ফ্রান্সের সহযোগিতায় সর্বপ্রথম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সোলার হোম সিস্টেম স্থাপন করে। এছাড়া বিদ্যুৎ খাতে সহযোগিতার জন্য 2012 সালে বাংলাদেশ চীন সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর ফলে বাংলাদেশের বিদ্যুৎ খাতে সহযোগিতা এবং বিনিয়োগ বৃদ্ধির সুযোগ প্রসারিত হয়। আর দুই দেশ দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা আরও উন্নত করতে অবদান রাখতে পারবে। বন্ধুরা, দেশের জ্বালানি চাহিদা পূরণে তেল এবং গ্যাস ক্ষেত্র অনুসন্ধানে তেল গ্যাস আবিষ্কার, উত্তোলন, উন্নয়ন এবং মূল্যায়ন করে জ্বালানি মজুত বৃদ্ধি করা তেল গ্যাস এবং প্রাকৃতিক সম্পদ খাতের মূল উদ্দেশ্য। এবার জানব জ্বালানির জন্য প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরতা হ্রাস সম্পর্কে। বিকল্প জ্বালানির ব্যবহারের জন্য বেসরকারি খাতকে উৎসাহিত করতে হবে।
এটাই হচ্ছে তেল গ্যাস প্রাকৃতিক সম্পদ খাতের প্রধান উদ্দেশ্য। প্রাকৃতিক গ্যাস দেশের মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের ৭১% পূরণ করে। এই পর্যন্ত দেশের আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৭টি। তাছাড়া পেট্রোবাংলা কর্তৃক সর্বশেষ গ্যাস মজুদের পরিমাণ ৩৯.৮ ট্রিলিয়ন ঘনফুট। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। বন্ধুরা, এবারে আমরা জানব অধাতব খনিজ সম্পর্কে। অধাতব খনিজের মধ্যে প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চুনাপাথর। সিমেন্টের ব্যবহার তো আমরা দেখেছি, বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে সিমেন্ট ব্যবহার করা হয়। এছাড়াও গ্লাস, ইস্পাত, সাবান, কাগজ, ব্লিচিং পাউডার এসবই আমরা চিনি। এই সবগুলোই প্রস্তুত করার জন্য চুনাপাথরের প্রয়োজন হয়। ক্যালসিয়াম কার্বাইড এবং রং তৈরি করতেও চুনাপাথর ব্যবহার করা হয়। বন্ধুরা, বাংলাদেশেও চুনাপাথর জমা আছে। বর্তমানে সুনামগঞ্জ জেলার টাকেরঘাট, লালবাজার, সিলেটের জাফলং, জকিগঞ্জ, জয়পুরহাটের জামালগঞ্জ, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড, কক্সবাজারের সেন্ট মার্টিন, চাঁপাইনবাবগঞ্জেও চুনাপাথর পাওয়া যায়। বন্ধুরা, এবারে আমরা জানব সিলিকা বালু সম্পর্কে। এটি এক ধরনের বালু যা গ্লাস তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ও রং তৈরিতে সিলিকা বালু দরকার হয়। বাংলাদেশের শেরপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, কুমিল্লা জেলায় সিলিকা বালু পাওয়া যায়। বন্ধুরা, এইবার আমরা জানব চীনামাটি সম্পর্কে। বাসনপত্র, কাগজ, রাবার, বস্ত্র, বৈদ্যুতিক ইনসুলেটর, স্যানিটারি জিনিসপত্র নির্মাণের জন্য চীনামাটি ব্যবহার করা হয়। বাংলাদেশের ময়মনসিংহ, নওগাঁ, দিনাজপুর জেলায় চীনামাটি পাওয়া যায়। এইবার জেনে নিই কঠিন শিলা সম্পর্কে। দিনাজপুর জেলার পার্বতীপুর এবং নবাবগঞ্জ উপজেলার এলাকা থেকে কঠিন শিলা উত্তোলনের জন্য ১৯৯৪ সালে খনি ইজারা দেওয়া হয়। বর্তমানে এসব খনি থেকে কঠিন শিলা উত্তোলন হচ্ছে। রেল লাইন, রাস্তাঘাট, গৃহ নির্মাণ, নদীর বাঁধ তৈরি ইত্যাদি ক্ষেত্রে কঠিন শিলা প্রয়োজন হয়। এবার জেনে নিই সাধারণ পাথর সম্পর্কে। সিলেট জেলার ৩টি, পঞ্চগড় জেলার ২টি, সুনামগঞ্জ জেলার ১টি, নীলফামারী জেলার ৩৯টি স্থানে ব্যক্তি মালিকানাধীন জমিতে সাধারণ পাথর উত্তোলনের জন্য কাজ করা হচ্ছে। বন্ধুরা, এইবার আমরা জেনে নিব খনিজ বালু সম্পর্কে। ভোলা, পটুয়াখালী জেলা, কক্সবাজার জেলার টেকনাফ, মহেশখালী উপজেলা ইত্যাদি স্থানে খনিজ বালুর সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে প্রধানতম হচ্ছে জিরকন, মোনাজাইট, রুটাইল, ইলমেনাইট, ম্যাগনেটাইট। এইবার জেনে নেই নুড়ি পাথর সম্পর্কে। রাস্তাঘাট, কালভার্ট, রেলপথ নির্মাণে নুড়ি পাথর প্রয়োজন হয়। সিলেট জেলার ভোলাগঞ্জ, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া, লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় নুড়ি পাথর পাওয়া যায়। এইবার জেনে নেই ইউরেনিয়াম আকরিক সম্পর্কে। পারমাণবিক চুল্লিতে শক্তি এবং পারমাণবিক বোমা তৈরিতে এই তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়। বাংলাদেশের মৌলভীবাজার জেলার হাড়গাছা পাহাড়ে ইউরেনিয়াম নামক তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যায়। এছাড়া কক্সবাজার জেলার কুতুবদিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চলে মাটিতে এই তেজস্ক্রিয় বালু রয়েছে। বন্ধুরা, এইবার আমরা জানব গন্ধক সম্পর্কে। রাসায়নিক শিল্পে গন্ধকের ব্যবহার বেশি। সালফিউরিক অ্যাসিড, বারুদ, কীটনাশক তৈরিতে গন্ধক ব্যবহার করা হয়। বাংলাদেশের কক্সবাজার জেলার কুতুবদিয়া দ্বীপেই শুধুমাত্র গন্ধক পাওয়া যায়। বন্ধুরা, এই যে আমরা খনি সম্পদ নিয়ে এতক্ষণ যাবৎ আলোচনা করছি, এই খনি ব্যবহারের অপচয় রোধ ও মিতব্যয়িতা গ্রহণ করতে হবে। এসবের জন্য সচেতনতা বাড়াতে হবে। এখন আমরা এ নিয়ে জানব। প্রথমে বলবো পরিবর্তিত দ্রব্যের ব্যবহার সম্পর্কে। যেসব দ্রব্য খুব দ্রুত সময়ের মধ্যে কমে যাবে, সেসব দ্রব্যের পরিবর্তে আমরা বিকল্প দ্রব্য ব্যবহার করতে পারি। যেমন বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার ব্যবহার কমিয়ে আমরা জলশক্তি বা পানি শক্তি ব্যবহার করলে কয়লা সম্পদ সংরক্ষণ করা সম্ভব হবে। প্রযুক্তির উৎকর্ষ। সরাসরি ব্যবহার না করে প্রযুক্তিগত সাহায্য নিয়ে
কোনো বস্তুর ব্যবহার করলে তার উৎকর্ষ বৃদ্ধি পায় এবং সংরক্ষণে সহায়তা করে। যেমন খনিজ তেল বা কয়লা জ্বালানি হিসাবে ব্যবহার না করে শক্তি উৎপাদনের মাধ্যমে ব্যবহার করলে তার উৎস এবং কার্যকারিতা বেড়ে যায়। বন্ধুরা, অপচয় বন্ধ করা। ব্যবহারের সময় অপচয় বন্ধ করে সম্পদ সংরক্ষণ করা যায়। খনিজ সম্পদের মধ্যে কয়লার ভাণ্ডার খুবই সীমিত। এই কয়লা ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়ন করা প্রয়োজন। পুনর্ব্যবহার। একই ধরনের বস্তু প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে বারবার ব্যবহার করা যায়, তাহলে সম্পদের সংরক্ষণ সম্ভব হয়। যেমন লোহা ও ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে লোহা ছাঁট ব্যবহার লৌহ আকরিক সংরক্ষণে সাহায্য করে। সচেতনতা বৃদ্ধি। ভবিষ্যৎ বংশধরদের জন্য সম্পদ সংরক্ষণ প্রয়োজন, সে সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে। নীতি নির্ধারণ এবং প্রয়োগ। বর্তমান ও ভবিষ্যতের জন্য সম্পদ সুপরিকল্পিতভাবে ব্যবহার করা প্রয়োজন। এজন্য উপযুক্ত নীতি নির্ধারণ এবং তার প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং GO-G8 এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র 1962। বাংলাদেশের বৃহত্তম জলসম্পদ উন্নয়ন প্রকল্প। রাঙ্গামাটি জেলার কাপ্তাই নামক স্থানে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। দেশের একমাত্র পানি শক্তি দ্বারা পরিচালিত বিদ্যুৎ কেন্দ্র। প্রাকৃতিক গ্যাস। মোট বাণিজ্যিক জ্বালানি ব্যবহারের প্রায় 71% পূরণ হয় এই গ্যাসের মাধ্যমে। বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা 27টি। দেশে গ্যাস মজুদের পরিমাণ 39.8 ট্রিলিয়ন ঘনফুট। সিলিকা বালুর ব্যবহার গ্লাস তৈরিতে, রাসায়নিক দ্রব্য ও রং তৈরিতে। চীনামাটি বাসনপত্র, কাগজ, রাবার, বস্ত্র, বৈদ্যুতিক ইনসুলেটর, স্যানিটারি জিনিসপত্র নির্মাণে ব্যবহার করা হয়। খনিজ বালুর মধ্যে অন্যতম জিরকন, মোনাজাইট, রুটাইল, ইলমেনাইট, ম্যাগনেটাইট।